লাইভ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন আরো একটা লাইভ ক্লাসে, এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে মিশন খন্দকার জিকে বইটা শেষ করা লেকচার 3-এ আসি, তাই না? সো তোমরা যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদের সাথে ক্লাস করছো এবং যারা জানো যে আসলে আমরা কিভাবে ক্লাস হচ্ছে প্রতিনিয়ত কিন্তু একটা একটা টপিক করে পড়াচ্ছি এবং খুব সুন্দর করে সেই টপিকটা কিন্তু আমাদের বাসায় শেষ হয়ে যাচ্ছে। সো আমি একটু দেখতে চাই কারা কারা আমাদের সাথে যুক্ত আছো, এবং হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আমরা আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করব। সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও, জানিয়ে দাও জোবায়ের ভাইয়া ক্লাসে চলে এসেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দেই। প্রথমেই দেখো চলন বিল কোথায় অবস্থিত। চলন বিল কোথায় অবস্থিত? চলন বিল হচ্ছে বাংলাদেশের খুবই বলা যায় বৃহৎ বিল। বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল, এটা আমরা জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চলন বিল, এটা হচ্ছে একটা বড় বিল। আর এই বিল হচ্ছে কোথায় অবস্থিত? রাজশাহী জেলায়, রাজশাহী নওগাঁ জেলায়, পাবনা ও নাটোর, নাটোর ও নওগাঁ। কোথায় অবস্থিত বলো তো? তোমরা সবাই একটু অ্যান্সার দিয়ে ফেলো, আমি দেখতে চাই কারা কারা সঠিক অ্যান্সারটা জানো। যেহেতু আমি পড়া দিয়েছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সাবিনা ইয়াসমিন মুন্নি, ওকে। আফাজ উদ্দিন সজীব। আচ্ছা, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে করে হচ্ছে তোমাদের বন্ধুরা দেখতে পারে যে ক্লাসটা শুরু হয়ে গেছে। এবং আমি কিন্তু আজকেও এই টপিক শেষে আজকেও একটা পড়া দিব খন্দকার জিকে বই থেকে, এবং তোমরা সেটা পড়বা। আগামীকাল সেটার উপর আবার ক্লাস হবে, ঠিক আছে? আগামীকালই সেটার উপর আবার ক্লাস হবে, ওকে। হুমায়রা ইবনাত শহীদ চলে আসছে। আচ্ছা, তাহলে সবাই একটু অ্যান্সার করে ফেলো তো, আমি দেখি এটা কি অ্যান্সার হবে। চলন বিল কোথায় অবস্থিত? চলন বিল, চলন বিল কোথায় অবস্থিত সবাই? পাশাপাশি আমি একটু লিখে রাখছি, চলন বিল হচ্ছে, প্রথমে মনে রাখবা, বাংলাদেশের সবচেয়ে বড় বিল, এবং এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষায় আসে। বাংলাদেশের সবচেয়ে বড় বিল, সবচেয়ে বড় বিল। আমি কিন্তু আজকের এগুলো তো খন্দকার জিকেতে আছেই, পাশাপাশি আমি তোমাদেরকে কোনগুলা বেশি পরীক্ষায় আসে সেগুলাই বেশি বেশি প্র্যাকটিস করাবো। বইতে তো অনেক তথ্য, তাই না? সবগুলো তথ্য তো আমাদের জানা দরকার নাই। তো যেগুলা বেশি বেশি পরীক্ষায় আসে, যেগুলো আসার মতো, সেগুলোই আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল। এবং এই চলন বিল, এটার মাঝখান দিয়ে একটা নদীও গেছে। সেই নদীটার নাম জানো কি? সেই নদীটার নাম হচ্ছে আত্রাই নদী। সেই নদীটার নাম হচ্ছে আত্রাই নদী। এবং এটা হচ্ছে মোটামুটি স্বাদু পানির যে মাছ, এটার জন্য বিখ্যাত। সবচেয়ে বেশি স্বাদু পানির মাছ এখানে পাওয়া যায়, বুঝছো? এখানে সবচেয়ে বেশি স্বাদু পানির মাছ পাওয়া যায়। হুমায়রা ইবনাত রশিদ বলছে খ, রাজশাহী ও নওগাঁ। আর কেউ, আর কেউ বলতে পারবা? তাহলে আমরা পাচ্ছি একজন বলছে হচ্ছে, আচ্ছা, খ বলছো। আচ্ছা, তাহলে দেখো বাংলাদেশের সবচেয়ে বড় বিল আমরা জানলাম, আত্রাই জানলাম, এবং এটা হবে পাবনা ও নাটোরে। সত্যি বলতে এই চলন বিল কোথায় অবস্থিত? এটা 3টা জেলাতে অবস্থিত। দেখো, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। এখানে সিরাজগঞ্জ হবে, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ। কিন্তু দেখো পরীক্ষায় কিন্তু এই পাবনা, নাটোর আসছে, সিরাজগঞ্জ কিন্তু হচ্ছে দেখো এখানে দেওয়া নাই। কিন্তু 3টা জেলাতেই অবস্থিত, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জে অবস্থিত। এই হচ্ছে আমাদের চলন বিলটা। আর চলন বিল কয়টা? দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় বিল, এবং আত্রাই আর স্বাদু পানির যে মাছ, এটার জন্য খুবই বিখ্যাত হচ্ছে এই চলন বিলটা। এবার আরো একটা বিল পরীক্ষায় আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে, সেটার নাম হচ্ছে আরিয়াল বিল। সেটার নাম হচ্ছে আরিয়াল বিল। দেখি আমাকে একটু জানাও তো এটা কোথায়? আরিয়াল বিল, আমাকে জানাও যে ভাইয়া আরিয়াল বিল কোথায় অবস্থিত। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এবং সামনেও আসতে পারে। আরিয়াল বিল কোথায় অবস্থিত? আরিয়াল বিল সবাই একটু জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পাবনা, নাটোর, পাবনা, নাটোর। ওকে, সবাই অ্যান্সার দিছো। সবাই সবাই অ্যান্সার দিবা, যতজন ক্লাসটা দেখতেছো সবাই অ্যান্সার দিবা। আজকের ক্লাসে একদম তোমার বিল, চর, পর্বত, পাহাড়, এগুলা নিয়ে যত কনফিউশন আছে, এবং এগুলো মনে রাখা একটু সমস্যা হয়, তাই না? সো এইগুলাই আজকে ভালো করে পড়াই দিব আমি। আচ্ছা, কোনটা বলছে? আরিয়াল বিল, হ্যাঁ, আরিয়াল বিল। আচ্ছা, আরিয়াল বিল। আরেকটা হচ্ছে বিল ডাকাতিয়া, এটাও আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, এটা আছে আরিয়াল বিল। আরিয়াল বিলটা কোথায়? কেউ বলছো? কেউ বলছো আরিয়াল বিল কোথায়? আচ্ছা, আরিয়াল বিল হচ্ছে অ্যাকচুয়ালি শ্রীনগর, মুন্সিগঞ্জে। শ্রীনগর, মুন্সিগঞ্জে।
এই আরিয়াল বিল পড়বা, তারপর চলন বিল সম্পর্কে তো আমি বললাম, আরিয়াল বিল, চলন বিল, তারপর ভবদহ বিল, বাইকার বিল, এগুলো পড়বা, এগুলো বইতে আছে, বাট এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছো। এবার আমরা নেক্সটটাই যাই। দেখো বিল ডাকাতিয়া, বিল ডাকাতিয়া এটা কোথায় অবস্থিত বলো তো? বিল ডাকাতিয়া সিরাজগঞ্জ, পাবনা, নেত্রকোনা, খুলনা, এটাও আসছিল পরীক্ষায়, এটা বিসিএস এ সহ আসছে, এটা কিন্তু বিসিএস এ সহ আসছে। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত? সবাই অ্যান্সার করো। বিল ডাকাতিয়া সিরাজগঞ্জ, পাবনা, নেত্রকোনা, খুলনা। সিরাজগঞ্জ, পাবনা, নেত্রকোনা, খুলনা। দেখি এটা কে কে পারে, দেখবো এটা কে কে পারে। সবাই সবাই অ্যান্সার করো। ওকে, তাহলে দেখো বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত? বিল ডাকাতিয়া হচ্ছে অ্যাকচুয়ালি তোমার, এটা হচ্ছে খুলনাতে অবস্থিত। হ্যাঁ, বিল ডাকাতিয়া হচ্ছে খুলনাতে অবস্থিত। সমস্যা করতেছে। ওকে, বিল ডাকাতিয়া এটা হচ্ছে কোথায়? খুলনাতে অবস্থিত। দেখো বিল ডাকাতিয়া হচ্ছে খুলনাতে অবস্থিত। আরেকটা আছে তোমার, এটাকে কি বলা হয়? বগা লেক, সরি বগা বিল, যেটা বগা বিল, বগা বিল হচ্ছে তোমার বান্দরবান। বগা বিল, এটা এটা চাইলে লিখতে পারো, এটা হচ্ছে বান্দরবান। আর বগা লেক এটাও কিন্তু বান্দরবান, ঠিক আছে? বগা লেক বলো, বগা বিল বলো, এটা কোথায়? বান্দরবান। হ্যাঁ হ্যাঁ, খুলনাতে আসলে আরেকটা আছে, খুলনাতে হচ্ছে তোমার এটাও আছে, আবার আরেকটাও আছে, সেটা হচ্ছে কোলাবিল। কোলাবিল, খুলনাতে আরেকটা আছে কোলাবিল। তাহলে মনে রাখবা দুইটাই কিন্তু খুলনাতে, কোলাবিল খুলনাতে এবং বিল ডাকাতিয়া এটাও কিন্তু খুলনাতে, ঠিক আছে? কোলাবিলও খুলনাকে, কোলাবিলও কিন্তু খুলনাতে। হ্যাঁ, আচ্ছা মহিউদ্দিন মজুমদার ভাইয়া, ধন্যবাদ তোমাকে আমাকে মিস করার জন্য, বাট আমাকে এখন থেকে এখানে পাবা, আমি এখান থেকে ডেইলি ক্লাস নিব। ওকে, আচ্ছা এখানে আমাকে অবশ্যই পাবা। আচ্ছা বিল ডাকাতিয়া কোন জেলাতে অবস্থিত? তাহলে আমরা পেলাম খুলনা, এবং কোলাবিলও খুলনাতে, এবং বগাবিল এটা হচ্ছে বান্দরবানে, ঠিক আছে? এটা হচ্ছে বগাবিল, এটা হচ্ছে বান্দরবানে। আর আরেকটা হচ্ছে তোমার বাইক্কা বিল, সেটা হচ্ছে মৌলভীবাজারে। বাইক্কা বিল এটাও পড়তে পারো, বাইক্কা বিল, বাইক্কা বিল এটা হচ্ছে মৌলভীবাজারে, মৌলভীবাজার। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার চলন বিল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চলন বিল, তারপর হচ্ছে বিল ডাকাতিয়া, তারপর হচ্ছে আরিয়াল, ঠিক আছে? এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিল ডাকাতিয়া, আরিয়াল বিল, এগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা হচ্ছে ওই যে তামাবিল তো জানো তাই না, যেটা একমাত্র সীমান্তে তামাবিল, সেটা কিন্তু সিলেটে। তামাবিল কিন্তু সিলেটে, এটা মাথায় রাখবে, একমাত্র সীমান্ত বিল, একমাত্র সীমান্ত বিল তামাবিল, ঠিক আছে? তামাবিল কোথায়? তামাবিল হচ্ছে সিলেট, তামাবিল হচ্ছে সিলেট, একমাত্র সীমান্ত বিল। তামাবিল হচ্ছে কোথায়? সিলেটে, একমাত্র সীমান্ত বিল। এটা হচ্ছে তোমার ওই পাশে আছে তোমার ডাউকি, মেঘালয়ের ডাউকি আছে, যেটা সিলেটের সাথে, ঠিক আছে? মানে ভারতের ওই পাশে, এটা একদম ভারতের বর্ডারের পাশেই এই বিলটা, তামাবিল। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেনটা আমরা দেখি, চলো। হ্যাঁ, ওকে, তারপরে দেখো 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, মুহুরীর চর। এবার আমরা চরে চলে যাব, চরে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো চরে। ওকে, দেখো মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? মুহুরীর চর এটা কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে, এটা তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, বিউপি, রাজশাহী, সব জায়গায়, বিশেষ করে তোমার চট্টগ্রামে, যেহেতু এটা চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়ছে, এই জন্য চট্টগ্রামে বেশি আসে, আবার চট্টগ্রাম দেখা দেখি রাজশাহীতেও বেশি আসে। আমরা কিন্তু কোশ্চেন দেখলে আসলে বলতে পারি যে কোন কোশ্চেনটা কোন ইউনিভার্সিটিতে বেশি আসে, আর ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো কোশ্চেন কোনটা, আবার বিউপিতে আসার মতো কোশ্চেন কোনটা, যেহেতু আমরা অনেক বছর যাবত এগুলো পড়াচ্ছি, তো এতটুকু আইডিয়া আমরা করতে পারি, ঠিক আছে? প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলবো, ঠিক আছে? তো দেখো মুহুরীর চর এটা আসলে কোন জেলায় অবস্থিত? নোয়াখালী, ফেনী, লালমনিরহাট, সাতক্ষীরা। আমাকে একটু বলো তো, মুহুরীর চর, মুহুরীর চর কোথায় অবস্থিত? সবাই সবাই একটু অ্যান্সার করো,
মুহুরীর চর। মুহুরীর চর কোথায় অবস্থিত? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে আরো বন্ধু বান্ধবরা চলে আসবে এবং ক্লাসটা করতে ভালো লাগবে। মুহুরীর চর, হ্যাঁ, সবাই 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 অ্যান্সার করো। মুহুরীর চর, ওকে। হ্যাঁ আচ্ছা, যারা অ্যান্সার করছো মুহুরীর চর, দেখো মুহুরীর চর হচ্ছে ফেনীতে। মুহুরীর চর কোথায়? মুহুরীর চর হচ্ছে ফেনীতে। আরেকটা চর আছে খুব ইম্পর্টেন্ট, এটা বলো তো কোথায়? দুবলার চর। দুবলার চর ফেনী তো আমরা পড়লাম, এই যে এটা হচ্ছে তোমার মুহুরী। এই মুহুরীর চর যেটা আছে না, এটা কিন্তু সীমান্তবর্তী তোমার হচ্ছে ফেনীতে যেই চরটা, এটা নিয়ে কিন্তু সীমান্তে একটু সংঘাতপূর্ণ চর। এটা এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে সংঘাতপূর্ণ, ভারত বলে তাদের এরিয়া, বাংলাদেশ বলে আমাদের এরিয়া, এটা নিয়ে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, এই জন্য এটা প্রায় পরীক্ষায় আসে মুহুরীর চর। দেখছো আমি এখানে কিন্তু ছবি সহ অ্যাড করে দিছি, তুমি দেখলে বুঝতে পারবা, মাথায় থাকবে যে এটা আসলে সংঘাতপূর্ণ একটা এরিয়া এবং বিরোধপূর্ণ একটা জায়গা। বিরোধপূর্ণ একটা জায়গা এই মুহুরীর চর। এবার আমাকে বলো যে দুবলার চর কোথায় অবস্থিত? দুবলার চর, দুবলার চর কোথায় অবস্থিত? ওকে, হ্যাঁ মুহুরীর চর ফেনী জেলায়, ওকে। দুবলার চর, দুবলার চর হচ্ছে তোমার একদম সুন্দরবনের দক্ষিণে। এটা হচ্ছে সুন্দরবনের দক্ষিণে, বঙ্গোপসাগরের মধ্যে আর কি। সুন্দরবনের দক্ষিণে, মনে রাখবা সুন্দরবনের দক্ষিণে হচ্ছে দুবলার চর। এবং এটা হচ্ছে তোমার শুটকি উৎপাদনের জন্য অনেক পরিচিত। শুটকি উৎপাদনের জন্য, শুটকি উৎপাদনের জন্য এখানে এখানে মেইনলি বসবাস করে কারা জানো? এখানে মেইনলি বসবাস করে তোমার হচ্ছে যারা জেলে, তারা বসবাস করে। এবং এই দ্বীপটাতে শুধু তাদেরই বসবাস। তারা এখানে অনেক বেশি মাছ ধরে, মাছ ধরে তারা ওই চরে মনে করো হচ্ছে শুটকিগুলা একদম রোদে লবণ দিয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে রাখে। তো এই জন্য হচ্ছে এটা খুব পরিচিত। ঠিক আছে, দুবলার চর। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আমরা দেখি। তারপরের কোশ্চেনটা দেখো, আচ্ছা একই, বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? আচ্ছা, বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি বলতো? এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের বৃহত্তম হাওরটা, কিন্তু সেটার নাম কি? হাকালুকি, হাইচর, হাইমচর হবে, হাইচর, টাঙ্গুয়ার হাওর, চলন বিল। হ্যাঁ, সুন্দরবনের দক্ষিণে। আজকে আমি খুব কম কমেন্ট পাচ্ছি, তোমরা মনে হয় পড়া এই অধ্যায়টা এখনো পড়ো নাই, তাই না? এই অধ্যায়টা মনে হয় তোমরা এখনো পড়ো নাই। আচ্ছা, প্যারা নাই, আমি খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের পড়াই দিব, যাতে আসলে তোমরা বুঝতে পারো যে সবগুলা পড়ার দরকার নাই, যেগুলা পড়ার দরকার সেগুলোই আমরা পড়বো। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা করলে তোমরা আসলে বুঝতে পারবা যে কোনগুলা বেশি পড়তে হবে আর কোনগুলা কম পড়লেও হবে। হ্যাঁ, কোনগুলা কম পড়লেও হবে। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি বলো? বাংলাদেশের বৃহত্তম হাওর, আচ্ছা কথা ইসলাম বলছে হাকালুকি, হুমায়রা বলছে হাকালুকি। আচ্ছা, আর কেউ? আহ সাবিনা ইয়াসমিন মুন্নি বলছে জি। আচ্ছা, তাহলে তোমরা বলতেছো হাকালুকি, হ্যাঁ তোমরা পড়ো নাই, আচ্ছা আমি বুঝতে পারছি, পড়ো নাই। আচ্ছা, তাহলে দেখো হাকালুকিটা আসলে কোথায়? হাকালুকি হচ্ছে তোমার, এটা দুইটা জেলাতে অবস্থিত। হাকালুকি হচ্ছে তোমার সিলেট এবং মৌলভীবাজারে অবস্থিত। মনে রাখবা, হাকালুকি হচ্ছে তোমার সিলেট এবং মৌলভীবাজারে, দুইটাতেই অবস্থিত। সিলেট এবং মৌলভীবাজার দুই জেলাতেই অবস্থিত। হ্যাঁ, এবং বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। এটা হচ্ছে আবার তোমার কি বলা হয়, ওয়ার্ল্ড হেরিটেজ, আমরা বলি না ওয়ার্ল্ড হেরিটেজ, এটা হচ্ছে, এটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেও আছে, ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেও আছে। এবং এটা হচ্ছে তোমার প্রায় 18,115 বর্গ কিলোমিটার মতো জায়গা নিয়ে, প্রায় 18,000 সরি বর্গ কিলোমিটার না, হেক্টর। এটা হচ্ছে হেক্টর, হেক্টর জায়গায় এটা অবস্থিত। এবং এর মধ্যে প্রায় 60 থেকে 70টা বিল আছে এই একটা হাওরের মধ্যেই। এইবার তোমরা আমাকে একটু বলো তো, খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে বাংলাদেশের সবচেয়ে বেশি হাওর আছে কোন জেলায়? বলতো, বাংলাদেশের সবচেয়ে বেশি হাওর আছে কোন জেলায়? আমি একটু এটা করি, এটা একটু মুছে দেই, তোমরা এবার আমাকে বলবা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি হাওর?
সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি হাওর। তোমরা চাইলে এটা লিখতে পারো, এটা নোট করে ফেলতে পারো। বাংলাদেশের ভাই আপনি এক্সামের কথা বলছিলেন নিবেন না, হ্যাঁ আমি তোমাদের জন্য একটা ফ্রি এক্সাম বেস করতেছি, পাশাপাশি আজকে এটা নিয়ে বলবো, এই একটু পরে এটা নিয়ে বলবো, 7টা কোশ্চেনের পরে আমি এটা নিয়ে বলবো, ঠিক আছে? তোমরা থাকো, 7টা কোশ্চেনের পরে আমি তোমাদের জন্য একটা বিশাল বিশাল বড় লেভেলের একটা জিনিস দিতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, সিলেট ও মৌলভীবাজার জেলায় আচ্ছা ওকে, আচ্ছা সাবিনা ইয়াসমিন মুন্নি বলছে সুনামগঞ্জ সবচেয়ে বেশি। তারপরে আর কেউ এখন করবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই আমরা দেখাই দিই, যেহেতু একজন বলছে, সো এখন আমরা দেখাই দিই। দেখো তোমাদের জন্য আমরা লিজেন্ড থেকে, লিজেন্ড কেয়ার বা খন্দকার জিকে বই থেকে কি নিয়ে আসতে যাচ্ছি, জাস্ট তোমরা অবাক হয়ে যাবা তোমাদের জন্য কি কি রাখতেছি আমরা। দেখো এই যে খন্দকার জিকে টপিক বেসড এক্সাম বেস, মানে এই যে আমরা তোমাদের দেখো, আমরা শুধু আমরাই একমাত্র মানে হচ্ছে কি বলে যে বইয়ের রাইটার আছি যারা প্রথমত তোমাদের কাছে এত কম দামে এত সুন্দর কিউট একটা বই দেই, তারপরে আবার এই বইয়ের উপর আবার ক্লাসও দেই। দেখো একদম বিনামূল্যে তুমি ক্লাসগুলো পাচ্ছ যেগুলো বুঝতেছো না, আবার গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা ক্লাসে করাই দিই। আবার পাশাপাশি তোমাদের জন্য দেখো কি সুন্দর করে মাত্র 10 টাকায়, মানে 10 টাকা আজকাল মানুষ ফকিরকেও ভিক্ষা দেয় না, আর সেই জায়গায় মাত্র 10 টাকা দিয়ে তোমাকে পুরা এই বইটার, তুমি যে আদৌ পড়তেছো কি পড়তেছো না, তোমার আসলে কতটা পড়া হচ্ছে, সব কিছু আমরা নিজেরাই জাস্ট দেখে দিচ্ছি। মানে তুমি জাস্ট বলো আজকাল 10 টাকা দিয়ে কি হয় ভাই? এই 10 টাকাটা আসলে আমরা কেন নিচ্ছি জানো? 10 টাকাটা আমরা নিতাম না, আমরা ফ্রিতে দিতাম, কিন্তু 10 টাকা দিয়ে নিচ্ছি এই জন্য যাতে তোমার মধ্যে কখনো মনে না হয় যে আমি ফ্রি পাচ্ছি, এবং এই এক্সাম বেসটার গুরুত্ব যাতে তোমার কাছে কমে না যায়। এই জন্য 10 টাকা আমাদের কাছে হয়তো কিছুই না, বাট এইটাই আমরা একটাকে আমানত হিসেবে ধরে রেখে, আমরা একটা পবিত্রতম দায়িত্ব হিসেবে ধরে তোমাকে আমরা মেন্টরিং করব, ঠিক আছে? তো আমরা বিশ্বাস রাখি তুমি আমাদের এই আমানতটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করবা, প্রত্যেকদিন এই বইটা পড়বা, আমরা যে টপিকগুলো দিব আমরা সুন্দর মতো প্রত্যেকদিন টপিক দিয়ে দিব, ক্লাস নিব, তারপরের দিন পরীক্ষা হবে, ঠিক আছে? সো আজকে থেকে বি রেডি, গেট। হ্যাঁ, এক্সামটা কিন্তু হচ্ছে আমাদের লিজেন্ড কেয়ার অফিশিয়াল অ্যাপস থেকে ডিজিটাল পেমেন্ট, আদার্স কোনো ডিজিটাল। আচ্ছা সুন্দর করে কি করবা, আমাদের হচ্ছে যে অ্যাপস আছে, লিজেন্ড কেয়ারের অ্যাপস আছে, সেখানে যাবা, সেখানে গিয়ে হচ্ছে মাত্র 10 টাকা পেমেন্ট করবা, পেমেন্ট করে ভর্তি মানে ওই এনরোল করে ফেলবা, শেষ ঝামেলা। আর জাস্ট প্রত্যেকদিন পরীক্ষা দিবা, হ্যাঁ 10 টাকায়, মাত্র 10 টাকায়। আমরা আসলে হ্যাঁ এই যে এই কিউআর কোডটা একটা স্ক্রিনশট মারো, সবাই সবাই একটা স্ক্রিনশট মারো, এখন স্ক্রিনশট মারি রাখো। আচ্ছা যারা মাত্র অষ্টমী তাদেরকে বলি জাস্ট এই স্ক্রিনশটটা মারো। আচ্ছা আমি একটু বাদ যাই, স্ক্রিনশটটা মারো সবাই সবাই। এটা জাস্ট খন্দকার জিগের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ, যেটা আগে কখনো পাও নাই এবং পাবাও না। গিফট থাকবে যারা ভালো করবে, আর যারা ভালো করবা তাদের জন্য কিন্তু গিফটও আছে, জাস্ট ইমাজিন করো যে তোমার জন্য আমরা কি কি করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে যারা এখনো বইটা কিনো নাই খন্দকার জিকে, জাস্ট দ্রুত বইটা কিনে নাও, আর প্রত্যেকদিন আমাদের সাথে ক্লাস করো, আমাদের সাথে এক্সাম দাও, আর কি বলবো ভাই, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা তাহলে আমি যেটা বলছিলাম যে দেখো বাংলাদেশের সবচেয়ে বেশি হাওর আছে কোন জেলায়? সবচেয়ে বেশি হাওর আছে বইতে অ্যাকচুয়ালি সুনামগঞ্জ দেওয়া, কিন্তু এটা হবে সিলেট, সিলেটে হচ্ছে 105, এটা সম্প্রতি মানে চেঞ্জ হয়েছে, হ্যাঁ এটা একটু মাথায় রাখো। সবচেয়ে বেশি সিলেট, সিলেটে হচ্ছে 105টা, কয়টা? সিলেট 105টা, আবার বিভাগ হিসেবেও সিলেট, বিভাগ হিসেবেও সিলেট। আর তারপর দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় হচ্ছে তোমার কোনটা? দ্বিতীয় হচ্ছে সুনামগঞ্জ, দ্বিতীয় হচ্ছে সুনামগঞ্জ। আর সুনামগঞ্জ হচ্ছে আবার আয়তনে বৃহত্তম, মানে তোমার হচ্ছে মনে করো এখানে 95টা হাওর আছে, কয়টা হাওর? 95টা হাওর। কিন্তু এটা যদি তুমি হেক্টর ওয়াইজ চিন্তা করো যে বড় একটা হচ্ছে তোমার কয়টা আছে, এটা যা সংখ্যাগত, আর তুমি যদি পরিমাণগত হিসাব করো তাহলে সবচেয়ে বড় হচ্ছে সুনামগঞ্জ। সুনামগঞ্জ কিন্তু আয়তনে বড়, সুনামগঞ্জের হাওরগুলা কি সবগুলা যোগ করে আয়তনে বড়, তাহলে আয়তনে বড় কোনটা? আয়তনে বড় হচ্ছে এই সুনামগঞ্জ। আর তৃতীয় কোনটা জানো? তৃতীয় হচ্ছে তোমার কিশোরগঞ্জ, তৃতীয় হচ্ছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। এখানে আছে তোমার সরি এটা হচ্ছে 97 আর এটা হচ্ছে 95, ঠিক আছে? কিশোরগঞ্জে 95টা হাওর আছে, যেমন এই যে নিকলি, অষ্টগ্রাম, তোমরা তো জানোই এগুলা হাওর আছে। আর এই কিশোরগঞ্জ কিন্তু সবচেয়ে নিচু জেলা, কিশোরগঞ্জ কি সবচেয়ে নিচু জেলা, এই জন্য কেউ ভুলেও কিশোরগঞ্জে বিয়ে করবে না,
যারা বিয়ে করতে চাও আমার মতো, তোমরা কোথায় বিয়ে করবা? দিনাজপুরে বিয়ে করবা, কারণ দিনাজপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা। যদি কোনো সময় ডুইবা যায় তাহলে মনে করে যে নিজের এরিয়া যদি দিনাজপুর না হয় তাহলে ওইসব জায়গায় যা থাকবা, ঠিক আছে? বাংলাদেশ কিন্তু ডুবার সম্ভাবনা আছে। ভাইয়া এটা গ্রুপে পোস্ট করে দিয়ে একটু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা গ্রুপে পোস্ট করে দিব। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা পাইলাম, এটা একটু সবাই স্ক্রিনশট নাও, একটা এসএস নাও, সস নাও, সস একটা সস নাও, তারপরে ডান লিখো, কমেন্টে ডান লিখো। সবচেয়ে বেশি হাওর আছে সিলেট। আর তোমার হাওরের মা কোন জেলাকে বলা হয়? এটা কিন্তু পরীক্ষায় আসে। এই সিলেটকে বলা হয় হাওরের মা। হাওরের মা এই সিলেটকে বলা হয়, ঠিক আছে? সবচেয়ে বেশি আছে সিলেটে হাওর 105টা, দ্বিতীয় সুনামগঞ্জে, বাট এটা 97টা আছে, বাট আয়তনে বড় কিন্তু সুনামগঞ্জ। আর তৃতীয় হচ্ছে কিশোরগঞ্জ। তৃতীয় কি? কিশোরগঞ্জ। আচ্ছা আমরা তোমাদের জন্য এত কিছু করি, বাট তোমরা আমাদের জন্য কি করো বলো তো? তোমরা আমাদের জন্য জাস্ট একটা শেয়ার দাও না, একটা মানে কমেন্ট করো না, রিয়েক্ট দাও না। এই যে ক্লাস হচ্ছে, ক্লাসে একটু লাভ রিয়েক্ট দিবা, ভাইয়েরা অনুপ্রাণিত হই। আমরা তোমাদের জন্য কত মোটিভেশন নিয়ে আসি, বাট তোমরা আমাদের জন্য কি মোটিভেশন দাও বলো? তোমরা শোনো, যদি বেশি বেশি করো শেয়ার, তাহলে পাবে জুবাইর ভাইয়ার কেয়ার। যারা আমার কেয়ার পাইতে যাও তারা বেশি বেশি ক্লাসটা শেয়ার করে দাও। ওকে ওকে, নোট ডান, ঠিক আছে? এবার চলো আমরা নেক্সটটা দেখি। এই যে দেখো টাঙ্গুয়ার হাওর, ওফ, এটা তো আমরা মানে যাই নাই এমন কেউ হয়তো নাই, এবং মোটামুটি সবাই যায় এই সিজনে, মোটামুটি সবাই যায়। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? দেখো তো, সুনামগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, এটা তো সবার জানার কথা। এটা কোথায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর? ভাইয়া বই কই পাবো? আল্লাহ কি বলে, সব জায়গায় সব জায়গায় পাবা। জাস্ট তুমি লাইব্রেরিয়ানকে যা বলবা খন্দকার জিকে বই আছে কিনা, দেখবা লাইব্রেরিয়ান বলবে এই যে হাজির, জাহাপানা হাজির আপনার বই, ঠিক আছে? আর যেসব জায়গায় পাবা না বুঝবা ওই লাইব্রেরি ভালো না, তাহলে ওই লাইব্রেরিয়ানকে বলতে পারো, বা একটু জেলা শহর বা উপজেলা শহরের যে লাইব্রেরিয়ান আছে সেখানে অবশ্যই পাবা, ঠিক আছে? দেখো টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল, সিলেট। সবাই সবাই অ্যান্সার করো। ওকে, পিবি প্রীতম বলছে 6 ক সুনামগঞ্জ, তারপরে হচ্ছে কথা ইসলাম বলছে সুনামগঞ্জ। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? হুম, কোন দিন কি ক্লাস হয়, কয়টা থেকে হয়, একটা রুটিন দিয়ে অবশ্যই, এটা ভালো বলছো। আমরা এখন থেকে একটা রুটিন দিয়ে দিব, কোন দিন কোন ক্লাস হবে, পাশাপাশি কয়টায় হবে, এবং হচ্ছে কোন বিষয়ের উপর এক্সাম হবে, সেটা ইন ডিটেলসে আমরা বলে দিব, ঠিক আছে? ওকে, আমার বাসা সুনামগঞ্জ, তাও টাঙ্গুয়ার হাওরে না যাওয়া আমি, সাবিনা ইয়াসমিন মুন্নি বলছে। আচ্ছা তুমি এখনো টাঙ্গুয়ার হাওর যাও নাই, তার মানে যদি যাইতা তাহলে একটা জিকে তোমার পড়া হয়ে যেত। কতগুলো জিকে দেখো। প্রথমত টাঙ্গুয়ার হাওর এটা সুনামগঞ্জে, এবং এটা একটা রামসার হাওর, রামসার সাইট, অ্যাকচুয়ালি রামসার সাইট। রামসার সাইট কোনগুলোকে বলা হয় জানো? রামসার সাইট এটা ইরানে হয়েছিল। রামসা হচ্ছে ইরানের একটা জায়গা, এবং সেখানে হচ্ছে তোমার এই চুক্তিটা হয়েছিল, যেগুলো হচ্ছে তোমার এমন জলাশয় যেগুলো যে কোনো সময় খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় এটা মনে করো ভরাট হয়ে যাইতে পারে, মানুষ এটাকে মানে ক্ষতি করতে পারে, এরকম যেই তোমার হচ্ছে বিলীনপূর্ণ যে জলাশয়গুলো আছে সেগুলো হচ্ছে রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়। যেমন আমাদের সুন্দরবনে কিন্তু একটা রামসার সাইট, প্রথম প্রথম রামসার সাইট সুন্দরবন, দ্বিতীয় হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এটা একটা রামসার সাইট। তারপরে দেখো এটা সুনামগঞ্জে অবস্থিত, এটা রামসার সাইট, এবং হচ্ছে এটা হচ্ছে তোমার মাদার অফ ফিশারিজ বলা হয়। এটাকে কি বলা হয়? মাদার অফ ফিশারিজ। এটা কিন্তু আবার দ্বিতীয় হাওর, মানে দ্বিতীয় বৃহত্তম হাওর। প্রথমে আমরা বৃহত্তম হাওর জানছি কি? প্রথমে বৃহত্তম হাওর জানছি হচ্ছে আমরা যেটা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাওর, ঠিক আছে? দ্বিতীয় হাওর মাদার অফ ফিশারিজ। তাহলে দেখো এটা মাদার অফ ফিশারিজ, আবার এটার অন্য একটা নাম আছে, 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। 9 কুড়ি কান্দার, 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল, এটা কিন্তু এটাকে অন্য নামে ডাকে। তাহলে আমরা পাইলাম প্রথম সবচেয়ে বড় বিল হচ্ছে হাকালুকি হাওর, আর দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর, দ্বিতীয় হচ্ছে টাঙ্গুয়ার হাওর, ঠিক আছে? প্রথম বিল হচ্ছে হাকালুকি হাওর, এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আর প্রথমটা হচ্ছে সিলেট এবং মৌলভীবাজারে। দেখো সবগুলো কিন্তু সিলেট বিভাগেই,
সিলেট এবং মৌলভীবাজারে, আর টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জে। এবং এটা একটা রামসার সাইটের অন্তর্ভুক্ত, এটাকে মাদার অফ ফিশারিজ এটাও পরীক্ষায় আসে। আবার এটা হচ্ছে তোমার এটার এলাকায় এটার লোকাল ডাকে নামে হচ্ছে নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল, নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল, ঠিক আছে। এটা হচ্ছে প্রায় তোমার আয়তন হচ্ছে প্রায় 100 বর্গ কিলোমিটার, 100 বর্গ কিলোমিটার আয়তনের, ঠিক আছে। ওকে, তাহলে এটা সবাই অ্যান্সার দিছো? ওকে, আমরা তো হাকালুকি পড়ছি তাই না? আচ্ছা, আরেকটা আছে তোমার বুরবুক। বলো তো এই বুরবুকটা কোথায়? বুরবুক কেউ বলতে পারবা? বুরবুক হচ্ছে অ্যাকচুয়ালি সিলেট, বুরবুক হচ্ছে সিলেট, বাট এই দুইটা পড়লেই হবে ইনশাল্লাহ। এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। আমরা কিন্তু এখন থেকে প্রতিদিন ক্লাস নিব, সপ্তাহে অ্যাটলিস্ট 4 দিন ক্লাস নিব। তোমরা আমাদের সাথে থাকবা তো? নিচে যায় না কেন? একটু দেখো তো কি সমস্যা। পাশে টাঙ্গুয়ার হাওর কোন জেলায়? ওকে, এইবার দেখো আমরা এবার ঝর্ণাতে চলে আসলাম। সুবলং ঝর্ণা কোন জেলায়? আমি কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই পড়াচ্ছি, যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে। বইতে অনেক দেওয়া আছে বাট সবগুলো আসলে লাগে না। দেখো সুবলং ঝর্ণা, এতটুকু বিশ্বাস রাখতে পারো আমাদের উপর যে আমরা যেগুলো পড়াবো এগুলোর মধ্যে থাকবে ইনশাল্লাহ। দেখো সুবলং ঝর্ণা কোন জেলা অবস্থিত? সুবলং, এটাতে আশা করি অনেকেই গেছো। ভাইয়া এডমিশন পর্যন্ত এভাবে ক্লাস নিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাস নিয়েন, পাশে থাকবো। আচ্ছা, ধন্যবাদ তোমাকে হুমায়রা ইবনাথ। আমরা ইনশাল্লাহ একদম শেষ পর্যন্ত তোমার পাশে থাকবো। লিজেন্ড কেয়ার এবং জুবাইর ভাইয়া অলওয়েজ তোমাদের পাশে থাকবে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত। পরীক্ষার দিনও থাকবো, পরীক্ষার হলের বাহিরে, হলের ভিতরে না কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে বলো তো যে সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? এটা কিন্তু ঝর্ণা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে, ওই যে তোমার কোনটা গরম পানির ঝর্ণা, কোনটা হচ্ছে শীতল পানির ঝর্ণা, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো এগুলা দেখবা ঢাকা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট একটা বা দুইটা প্রশ্ন এগুলো থেকে আসে, জাহাঙ্গীরনগরে আসে, বিউপিতে একটা আসে, বিশেষ করে চট্টগ্রামে 2 থেকে 3টাও আসে, আবার রাজশাহীতেও কিছু আসে। সো সবাই অ্যান্সার করে ফেলো। কে বলছে? হুমায়রা বলছে জৈন্তাপুর সিলেট। আচ্ছা আচ্ছা, এটা মানে আগেরটা বলছে। আচ্ছা, কথা ইসলাম বলছে রাঙামাটি, কথা ইসলাম বলছে রাঙামাটি। ওকে, তারপরে আর কে আছে? সবাই অ্যান্সার করো তো। কথা ইসলাম বলছে রাঙামাটি। প্রীতম বলছে ভাইয়া 7 ক। সাকিবুল হাসান সাহাদ বলছে রাঙামাটি। ওকে, আচ্ছা দেখো তুমি জাস্ট ঝর্ণাটা দেখো, সুবলং ঝর্ণা, নাম কি? সুবলং ঝর্ণা। আশা করি এটাতে অনেকেই গেছো, এটাতে যাওয়ার কথা। সুবলং, আপনি তো ইতিহাসও অনেক ভালো পড়ান সাবিনা ইয়াসমিন মুন্নি। আচ্ছা হ্যাঁ, পড়াবো, ইতিহাস সবই পড়াবো। ফারজানা আক্তার বলছে রাঙামাটি, সাবিনা ইয়াসমিন মুন্নি বলছে রাঙামাটি। আচ্ছা, তাহলে দেখো সুবলং ঝর্ণা এটা হচ্ছে রাঙামাটি, সুবলং ঝর্ণা এটা কোথায়? এটা হচ্ছে রাঙামাটিতে, সুবলং ঝর্ণা, ঠিক আছে। তারপরে তোমরা বলো তো যে হচ্ছে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত বলো তো। আবার এটাও বলো যে তোমার উষ্ণ পানির ঝর্ণা কোথায় অবস্থিত? দেখি বলো। শীতল পানির ঝর্ণা এবং উষ্ণ পানির ঝর্ণা, আমি দুইটাই দেখব। শীতল পানির ঝর্ণা এবং হচ্ছে উষ্ণ পানির ঝর্ণা, এই ঝর্ণাগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে অ্যাকচুয়ালি। আচ্ছা, হিমসুরি শীতল পানির ঝর্ণা, ফারজান আক্তার বলছে। হ্যাঁ, কিভাবে মনে রাখবা দেখো, শীতল আর শীতলের একটা আবিধানিক কোনটা? একটা শব্দ হিমসরি। আর হিমসুরি পাহাড় কোথায়? হিমসুরি কিন্তু হচ্ছে তোমার হিমসুরি পাহাড়, হিমসুরি ঝর্ণা যেটা, এটা হচ্ছে শীতল পানির ঝর্ণা। আর হিমসুরি ঝর্ণাটা কোন পাহাড়ে বা হিমসুরি পাহাড় কোথায়? হিমসুরি পাহাড় কিন্তু তোমার হচ্ছে কক্সবাজারে, হিমসুরি পাহাড় কক্সবাজারে। আর এই যে উষ্ণ পানির ঝর্ণা হচ্ছে তোমার সীতাকুণ্ড। উষ্ণ পানির ঝর্ণা কোথায়? সীতাকুণ্ড পাহাড়ে,
উষ্ণ পানির ঝর্ণা হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ে। আর সীতাকুণ্ড কোথায়? সীতাকুণ্ড পাহাড় চট্টগ্রামে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। সীতাকুণ্ড পাহাড়ে কি হয়েছিল তোমার? মসজিদ, একটা মন্দির, ওইটা মেনলি হিন্দু যারা ধর্মাবলম্বী তাদের এটা খুব একটা হচ্ছে তোমার ধর্মীয় উপাসনালয়। তো সেই জায়গায় একটা মসজিদ নির্মাণের কথা বলা হয়েছিল। এটা নিয়ে এটা সম্প্রতি অনেক তোমার হচ্ছে কি বলে অনেক ভাইরাল হয়েছিল। তো এই জন্য এটা আবার পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, সীতাকুণ্ড চট্টগ্রাম, চন্দ্রনাথ পাহাড়, পাহাড়টার নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। ঠিক আছে, আর এটা কোথায়? সীতাকুণ্ড। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা দেখি চন্দ্রনাথ। তারপরে আমরা যেটা দেখব বাংলাদেশের উষ্ণ জলের, আচ্ছা এটাই মাত্র আমরা দেখলাম, এটা সীতাকুণ্ড চট্টগ্রাম যেটা। হ্যাঁ, তারপরে দেখো 9 নাম্বার কোশ্চেনটা, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? দেখো তো, লালমাই, বাটালি, কেওক্রাডং, তাজিংডং বা বিজয়, কোনটা দেখি বলো। আজকে আমি তার পরের দিনের পড়া কি হবে সেটা আমি বলে দিব, সমস্যা নাই। তার পরের দিন তোমরা কোন টপিকে, আগামীকাল তোমরা কোন টপিকের উপর আমি ক্লাস নিব এবং তোমরা কত থেকে কতটুকু, কত পেজ থেকে কত পেজ পড়বা সেটা আমি বলে দিব, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। শীতল, তানহা ইসলাম বলছে শীতল হচ্ছে হিমছড়ি কক্সবাজার, গরম হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম। হ্যাঁ, যেটা চন্দ্রনাথ পাহাড়, রাইট। তানহা ইসলাম একদম সুন্দর মতো বলছো। প্রীতম বলছে ভাইয়া তাজিংডং হবে। আচ্ছা, তোমরা আজকে সবাই কমেন্ট করতেছো না, আজকে আমি কমেন্ট খুবই কম পাচ্ছি। তোমরা শুধু ক্লাস করলে তো হবে না, কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো? তারপর সাকিবুল হাসান সাহাদ বলছে বাটালি, সে বলছে এটা বাটালি হবে। আচ্ছা, তারপরে আর কে আছে? হুমায়রা ইবনে বলছে হচ্ছে ঘ, তাজিংডং বিজয়, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলছে বিজয়। আচ্ছা, তারপর আর কে আছো? তানহা ইসলাম বলছে ডি, বিজয় বা তাজিংডং। আচ্ছা দেখো, আমি যদি এটাকে একটু দেখো, একটু বড় করি, দেখো মনে রাখবা তোমরা যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটা হচ্ছে বিজয় বা তাজিংডং, বিজয় বা তাজিংডং। এই যে তাজিং মানে কি? তাজিং মানে হচ্ছে তাজিং, ঢং মানে পাহাড়, তাজিং মানে বড়, এই জন্য এটাকে পর্বত শৃঙ্গ। আচ্ছা, তার আগে আমাকে বলো যে যেগুলো আমরা জানি পাহাড়, সেই পাহাড়গুলোর উচ্চতা কত হয়, তাই না? মনে রাখবা পাহাড়গুলোর উচ্চতা হয় মেনলি 600 থেকে 1000 মিটার, 600 থেকে 1000 মিটার হয়। আর এই 1000 মিটারের উপরে যেগুলো আছে, অর্থাৎ 1000 মিটার প্লাস যেগুলো আছে, সেগুলোই কিন্তু শৃঙ্গ বা পর্বত। তার মানে পাহাড় হচ্ছে ছোট আর পর্বত হচ্ছে বড়। যেমন তুমি দেখবা যে এই হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের এটা মনে করো যে 1000 মিটার, তার উপরে আরো কিছু শৃঙ্গ থাকে, সেই শৃঙ্গগুলা এরকম আর কি, যেটা অ্যাকচুয়ালি 1000 মিটার প্লাস, সেগুলাকে আর কি শৃঙ্গ বলা হয় বা মানে পর্বত বলা হয়। পর্বতের উপরে ওটাকে শৃঙ্গ বলা হয়। ঠিক আছে, তো 600 থেকে 1000 মিটার হইলে পাহাড়, আর 1000 মিটার প্লাস হইলে সেটা হয়ে যায় পর্বত। আচ্ছা, এবার দেখো আমি যেটা বললাম যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? বিজয় বা তাজিংডং। আর এটার উচ্চতা কত? 1231 মিটার, 1231 মিটার। এবার যদি বলি দ্বিতীয় সর্বোচ্চ কোনটা? দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কেওক্রাডং, কেওক্রাডং। ঠিক আছে, এইবার যদি বলা হয় এটা কিন্তু সরকারিভাবে, এটা হচ্ছে তোমার সরকারিভাবে। আর যদি শুধুমাত্র বেসরকারিভাবে কথাটা উল্লেখ থাকে, বেসরকারিভাবে মানে হচ্ছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা, তাহলে হবে তোমার হচ্ছে সাকা হাফং বা মোদকটং। এটার আরেক নাম হচ্ছে মোদকটং, সাকা হাফং বা মোদকটং। যদি শুধুমাত্র বেসরকারিভাবে কথাটা উল্লেখ থাকে তাহলে হবে সাকা হাফং বা মোদকটং। আর যদি বেসরকারি কথাটা উল্লেখ না থাকে, শুধু বলে সরকারিভাবে, বা যদি নর্মালিও বলে যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা, তাহলে কিন্তু বিজয় বা তাজিংডং হবে। কেওক্রাডং হচ্ছে 1230 মিটার ধরা হয়। ঠিক আছে, হ্যাঁ। 600 থেকে 1000 হইলে ভাইয়া প্রতিদিন ক্লাস করেন নাকি একটু বলবেন প্লিজ? হ্যাঁ, প্রতিদিন আমরা এখন থেকে ক্লাস নিব। আমরা হ্যাঁ সপ্তাহে 4 দিন ক্লাস নেই, সপ্তাহে 4 দিন ক্লাস নেই আমি। এই পেজে আমাকে সপ্তাহে 4 দিন পাবা। ঠিক আছে, হ্যাঁ। এবার আসো যে এই তিনটা কোথায় অবস্থিত।
মনে রাখবা এই তিনটাই হচ্ছে তোমার বান্দরবানে অবস্থিত। এই তিনটাই কোথায়? এই তিনটাই হচ্ছে বান্দরবানে অবস্থিত। বান্দরবান, মনে রাখবা এই তিনটাই কোথায়? বান্দরবানে অবস্থিত। ওকে, আচ্ছা এটা হচ্ছে তোমার সাকাহাফুং হচ্ছে 1052 মিটার, এটা হচ্ছে 1052 মিটার ধরে, ঠিক আছে? মিটার মিটার না, 1052 মিটার ধরে, 1052, 1339 না, 1052 ধরে। ওইটা হচ্ছে তোমার আগে ধরছিল 1300, বাট এটা 1052 ধরে, ঠিক আছে? ওকে, তারপরে আসো আমরা তার পরের কোশ্চেনটা ধরি। তার পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, ওকে, দেখো চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতিরা বসবাস করে? এখানে দেখো দুইটা, এক হচ্ছে চিম্বুক পাহাড়। এখন আমাকে জানতে হবে যে চিম্বুক পাহাড়টা কোন জেলায় বা চিম্বুক পাহাড়টা কোথায়, তারপরে সেইটা ধরে আবার আমি বুঝতে পারবো সেখানে কোন উপজাতিরা বসবাস করে, অর্থাৎ সেই জেলায় কোন কোন উপজাতিরা বসবাস করে বা ক্ষুদ্র নিগোষ্ঠীরা বসবাস করে। তাহলে কোশ্চেনটা কিন্তু খুবই, দ্বিতীয়টা লিখছিলাম ক্যাওক্রাডং, ক্যাওক্রাডং, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা কিন্তু খুবই বিশ্লেষণধর্মী একটা কোশ্চেন, যে চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতিরা বসবাস করে। গারো, তুমি একটু মাথায় খেলো তো যে গারো কোথায় অবস্থিত, গারোরা কোথায় বসবাস করে, মুরুংরা কোথায় বসবাস করে, চাকমারা কোথায় বসবাস করে, মারমারা কোথায় বসবাস করে। দেখি আমাকে একটু জানাও তো এটা কি হবে, আমাকে একটু জানাও। আমি ক্লাস নিচ্ছি, ইম্পর্টেন্ট কিছু না, না এখন ক্লাস ইম্পর্টেন্ট কিছু কিনা তো। আচ্ছা, ওকে, তাহলে আমি যেটা বললাম যে এটা কি কোন চিম্বুক পাহাড়ের পাদদেশে কারা অ্যাকচুয়ালি বসবাস করে। আচ্ছা, প্রীতম বলছে ভাইয়া 10-এর ঘ, সে বলছে মারমা, ফারজানা আক্তার বলছে মারমা। আচ্ছা, চিম্বুক পাহাড়ের পাদদেশে কারা বসবাস করে? সবাই সবাই অ্যান্সার করো। তুমি আগে জাস্ট চিন্তা করো যে চিম্বুক পাহাড়টা কোথায়, চিম্বুক পাহাড়টা কোথায় এটা আগে চিন্তা করো তুমি, ঠিক আছে? চিম্বুক পাহাড়টা কোথায়? দেখো প্রথমত গারো, গারোরা কোথায় বসবাস করে? গারোরা হচ্ছে তোমার বসবাস করে আমরা জানি যে ময়মনসিংহ, আর বিশেষ করে নেত্রকোনা, বিশেষ করে নেত্রকোনা অথবা বিভাগীয় ময়মনসিংহ। মোরংরা বসবাস করে, তারা হচ্ছে তোমার পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, বান্দরবানেও বসবাস করে। আর চাকমারা হচ্ছে তোমার বিশেষ করে রাঙামাটি, বান্দরবান এগুলোতেই বসবাস করে, ঠিক আছে? রাঙামাটি বান্দরবানে বসবাস করে। মারমারা হচ্ছে বিশেষ করে তোমার এই চিম্বুক পাহাড়ের এখানে বসবাস করে। তাহলে এটার আনসারটা হবে মারমা। অ্যান্সারটা কি হবে? মারমা। চিম্বুক পাহাড়, তাহলে চিম্বুক পাহাড়টা কোথায়? মনে রাখবা চিম্বুক পাহাড় কিন্তু বান্দরবান। চিম্বুক পাহাড় কোথায়? বান্দরবান। এবং এই পাহাড়টাকে তোমার কালা পাহাড় বলা হয় বা পাহাড়ের রানী বলা হয়। কালা পাহাড়, পরীক্ষা আছে কালা পাহাড় কোনটা বা পাহাড়ের রানী বলা হয় কোনটিকে? পাহাড়ের রানী, পাহাড়ের রানী বলা হয় কোনটিকে? কালা পাহাড়, পাহাড়ের রানী দুইটাই বলা হয় চিম্বুক পাহাড়কে। এবং চিম্বুক পাহাড়টা হচ্ছে বান্দরবানে। চিম্বুক পাহাড়টা কোথায়? বান্দরবানে। ময়মনসিংহ প্লাস নেত্রকোনা বলতে নেত্রকোনা হচ্ছে জেলা আর ময়মনসিংহ হচ্ছে বিভাগ, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি হবে? আচ্ছা, চিম্বুক পাহাড় আমরা পাইলাম, সবচেয়ে বড় পাহাড় কোনটা বলো তো? এবার আমাকে তোমরা বলো যে সবচেয়ে বড় পাহাড় কোনটা? সবচেয়ে বড় পাহাড়, সবচেয়ে বড় পাহাড় কোনটা বলো? তোমরা আমাকে বলবা। হ্যাঁ, পাহাড়ের রানী বলা হয়। সবচেয়ে বড় পাহাড় কোনটা? সবচেয়ে বড় পাহাড় কোনটা? ক্ষণিকের জীবন অনেকগুলো অ্যান্সার দিছে। আচ্ছা, সবাই বলো সবচেয়ে বড় পাহাড় কোনটা?
হ্যাঁ, সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড়, ঠিক আছে। আলুটিলা একটা পাহাড় আছে খাগড়াছড়িতে। তারপর হচ্ছে তোমার আরো অনেকগুলো পাহাড় আছে, তো সবগুলো আমাদের পড়া লাগবে না। সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়। ওকে, তারপরে কুলাউড়া পাহাড় আছে একটা মৌলভীবাজারে, যেটাতে ইউরেনিয়াম পাওয়া গেছে। মাঝে মাঝে পরীক্ষায় আসে কুলাউড়া পাহাড়, যেটা হচ্ছে তোমার ইউরেনিয়াম পাওয়া গেছে, ঠিক আছে, কুলাউড়া। আচ্ছা, তারপরে দেখো হালদা ভ্যালি কোথায় অবস্থিত, এটার আনসার করো। হালদা ভ্যালি, মাউন্ট এভারেস্ট কই থেকে আসলো? সবচেয়ে বড় পাহাড় বলছি আমি বোকা, পাহাড় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাহাড় গারো। মাউন্ট এভারেস্ট হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ, ঠিক আছে। গারো পাহাড় হচ্ছে সবচেয়ে বড়। এবার বলো হালদা ভ্যালি, ভ্যালি মানে কি? দেখো ভ্যালি মানে কি, ভ্যালির বাংলা হচ্ছে উপত্যকা। উপত্যকা, ভ্যালির বাংলা হচ্ছে উপত্যকা। দেখো ভ্যালি হচ্ছে তোমার যেগুলা এমন পাহাড় আছে, এই পাহাড়ের উপরে দেখবা অনেক সময় যে এরকম সমতল ভূমি থাকে, পাহাড়ের উপরে সমতল ভূমি থাকে, ওগুলাকে বলা হয় ভ্যালি, ঠিক আছে, ওগুলাকে বলা হয় ভ্যালি। তাহলে হালদা ভ্যালি কোথায় অবস্থিত? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সন্দ্বীপ। কোথায় হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি, ওকে। হুমায়রা ইবনাত রশিদ বলছে খাগড়াছড়ি, জান্নাত রোজা বলছে 11 বি খাগড়াছড়ি, ক্ষণিকের জীবন বলছে রাঙামাটি, কথা ইসলাম বলছে খাগড়াছড়ি, ফারজানা বলছে খাগড়াছড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা হবে হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়ি। হালদা ভ্যালি কোথায়? হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়ি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা ভ্যালি আছে যেটা বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সাজেক ভ্যালি। এবার আমাকে বলো যে সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? এটা অনেক বেশি পরীক্ষায় আসে। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা, এটা অনেক বেশি পরীক্ষায় আসে। ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত মনে হয় 3 থেকে 4 বার আসছে। তারপর চট্টগ্রামে আসছে, রাজশাহীতে আসে, বিউবিতেও আসে। মাহমুদুল হাসান বলছে বান্দরবান, সাজেক উপত্যকা। আচ্ছা, তারপরে আর কি আছে? সবাই সবাই অ্যান্সার করতে হবে, সবাই। পিবি প্রীতম বলছে খ। শারমিন সুলতানা, এইটা এইটা যদি ভুল করো তাহলে কিন্তু মাইর দিব। এটা ভুল করা যাবে না, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সাজেক উপত্যকা বা সাজেক ভ্যালি বলা হয়। আচ্ছা, কে কে অ্যান্সার দিছে? কথা ইসলাম বলছে রাঙামাটি, আরিফ হায়দার বলছে বান্দরবান, সামিয়া আক্তার বলছে রাঙামাটি, ফারজানা আক্তার বলছে রাঙামাটি, জান্নাত রোজা বলছে 12 বি বান্দরবান, হুমায়রা ইবনাত রশিদ বলছে রাঙামাটি, কথা ইসলাম বলছে সাজেক, আচ্ছা শারমিন সুলতান বলছে বান্দরবান। কিন্তু কিন্তু এটার উত্তর হবে রাঙামাটি। এটার উত্তর কি হবে? রাঙামাটি। এটা আজকে ভালো করে জেনে নাও, এটা এমনও হইতে পারে যে এটাই পরীক্ষায় চলে আসছে। এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন ভাই, অনেকবার রিপিট হয়। দেখো সাজেক উপত্যকা বা সাজেক বিল, এটা রাঙামাটি। এটা বলা হয় তোমার রাঙামাটির চাঁদ। এটা কি বলা হয়? রাঙামাটির চাঁদ। দেখবা ঢাবিতে প্রশ্ন আসছে রাঙামাটির চাঁদ কোনটি? রাঙামাটির চাঁদ কোনটি? রাঙামাটির চাঁদ হচ্ছে তোমার হচ্ছে এই সাজেক। রাঙামাটির চাঁদ হচ্ছে সাজেক। আর বাংলাদেশের চাঁদ কোনটি? বাংলাদেশের চাঁদ হচ্ছে রাঙামাটি। বাংলাদেশের চাঁদ হচ্ছে রাঙামাটি, আর রাঙামাটির চাঁদ হচ্ছে তোমার সাজেক। এই দুটো জিনিস মাথায় রাখবা। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসছিল রাঙামাটির চাঁদ কোনটি? রাঙামাটির চাঁদ হচ্ছে সাজেক, ঠিক আছে। আর পৃথিবীর চাঁদ কোনটি বলতো? পৃথিবীর চাঁদ কোনটি? এটা তোমরা অ্যান্সার দাও আমাকে। পৃথিবীর চাঁদ কোনটি? ওকে, তারপরে আমরা আরো জানতে পারি, দাঁড়াও, আমরা আরো হচ্ছে জানতে পারি, দেখো মাইনীমুখী, মাইনীমুখী আরেকটা হচ্ছে ভেঙ্গি, এই দুইটা কোথায়? এই দুইটাও কিন্তু রাঙামাটিতে, এই দুইটাও রাঙামাটি। আরেকটা আছে নাপিতখালী, সেটা কক্সবাজারে। নাপিতখালী সেটা কোথায়? এই যে না, কক্সবাজার নাপিতখালী, নাপিতখালী। এগুলো পরীক্ষায় আসার মতো। মাইনীমুখী, ভেঙ্গি, মাইনীমুখী আর হচ্ছে ভেঙ্গি, এগুলো হচ্ছে রাঙামাটি, ঠিক আছে। আর কক্সবাজার হচ্ছে নাপিতখালী, এগুলো পরীক্ষায় আসার মতো, এগুলো পরীক্ষায় আসার মতো।
সুন্দরবন পৃথিবীর চাঁদ, পিবি প্রীতম বলছে সুন্দরবন। সুন্দরবন কেমনে পৃথিবীর চাঁদ হয় ভাই? এটা তো হচ্ছে একটা বড় বন, ঠিক আছে, বাট সুন্দরবন তো পৃথিবীর চাঁদ না। পৃথিবীর চাঁদ হচ্ছে তোমার পামির মালভূমি, পামির মালভূমি, ঠিক আছে। বাংলাদেশের চাঁদ রাঙামাটি, রাঙামাটির চাঁদ সাজেক বেলি, সামি আক্তার, হ্যাঁ পারফেক্ট। ওকে, এবার আসো তারপরের কোশ্চেনটা, এগুলা কিন্তু খুব সুন্দর করে খন্দকার জিকেতে দেওয়া আছে, ঠিক আছে। দেখো এইবার আমরা সমুদ্র সৈকত দেখি। কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগর কন্যা বলা হয়? এটার আনসার দাও তো। কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগর কন্যা বলা হয়? দেখো কক্সবাজার, পতেঙ্গা, সেন্ট মার্টিন, কুয়াকাটা, এইটা যদি যারা না পারো তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, পামির মালভূমি। আচ্ছা এই তোমরা একটু ইয়ে করো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও তো। সবাই 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 একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমি দেখতে চাই। দ্রুত 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 ক্লাসটা শেয়ার করে দাও। পৃথিবীর চাঁদ। আচ্ছা তোমরা কি অ্যান্সার দিচ্ছ দেখি আমি। সেতু চৌধুরী বলছে 13 ডি, সে বলছে কুয়াকাটা। জ্যোতি বলছে 14 ডি, কুয়াকাটা। তারপর হচ্ছে মিলন মিয়া বলছে 13 ডি। আমরা এখন 13তে আছি, 14 কই পাইলা তুমি? 13 ডি কুয়াকাটা বলছো। সেতু চৌধুরী বলছে কুয়াকাটা। আলবি হ্যাঁ বলছো পৃথিবীর চাঁদ, পামির মালভূমি। আচ্ছা তাহলে দেখো কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? সাগরকন্যা হচ্ছে কুয়াকাটাকে বলা হয়, সাগরকন্যা হচ্ছে কুয়াকাটা। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটা বলো তো? সবচেয়ে বড় সমুদ্র সৈকত, এটা অ্যান্সার দাও। এইটা যদি না পারো তাহলে বুঝবা যে তোমার সাধারণ জ্ঞানের নলেজ একদম 0%, ঠিক আছে। এটা সবাই অ্যান্সার দাও দেখি, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটা? এটা আমি তোমাদের কাছ থেকে দেখবো, আমি জানি তোমরা এটা পারবা, এটা হচ্ছে সবচেয়ে ইজি। তারপর আমি এটা দেখবো যে তোমরা পারো কিনা। আচ্ছা উম্মে কুলসুম নিশাত, সে বলছে কক্সবাজার। আচ্ছা এটা তো জান ভাই, কক্সবাজার সবচেয়ে বড় কোনটা? কক্সবাজার সমুদ্র সৈকত। আর এটার তোমার দূরত্বটা পরীক্ষায় আসে, এটা হচ্ছে 120 কিলোমিটার লং। আগে 155 কিলোমিটার ছিল, এখন হচ্ছে 120 কিলোমিটার লং। আর এইটা কুয়াকাটা, এটা হচ্ছে তোমার 18 কিলোমিটার। এটা কত কিলোমিটার জানো? 18 কিলোমিটার। আর একটা হচ্ছে তোমার মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ যেটা আছে না, মেরিন ড্রাইভ কিন্তু হচ্ছে তোমার কোনগুলোকে বলা হয় জানো? মেরিন ড্রাইভ বলা হয় এই ধরো সমুদ্র, সমুদ্রের পাশে হচ্ছে রাস্তা আর এই পাশে হচ্ছে পাহাড়, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা, ওইগুলোকে বলা হয় মেরিন ড্রাইভ, ঠিক আছে। এই মেরিন ড্রাইভ হচ্ছে 80 কিলোমিটার। বাংলাদেশে মেরিন ড্রাইভ সবচেয়ে বড়, 80 কিলোমিটার, ঠিক আছে। তোমার ইনানি রয়েছে দিয়ে 80 কিলোমিটার। তারপর ইনানি কোথায়? ইনানিও কিন্তু, ইনানিও হচ্ছে তোমার কক্সবাজারে, মনে রাখবা ইনানিও কিন্তু কোথায়? কক্সবাজারে, ইনানি কক্সবাজার। আর কুয়াকাটায় যেটাকে সাগরকন্যা বলা হয়, সেখান থেকে কিন্তু সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়, সূর্যোদয় এবং কি দেখা যায়? সূর্যাস্ত দেখা যায়। আর পতেঙ্গা কোথায় বলো তো? পতেঙ্গা সি বিচ, এটা কোথায়? এটা খুব গুরুত্বপূর্ণ। পতেঙ্গা, এই যে পতেঙ্গা, পতেঙ্গা কোথায়? পতেঙ্গা, হ্যাঁ 120 কিলোমিটার, রাইট। পতেঙ্গা, পতেঙ্গা কোথায় বলো? এটা আমি দেখতে চাই তোমরা এটা পারো কিনা। পতেঙ্গা কোথায়? হ্যাঁ ইনানি কক্সবাজার, মনে রাখবা ইনানি কিন্তু কোথায়? ইনানি কিন্তু কক্সবাজার। আচ্ছা জ্যোতি, উম্মে কুলসুম নিশাত, জ্যোতি, সেতু চৌধুরী তোমরা বলছো চট্টগ্রাম, রাইট। পতেঙ্গা হচ্ছে চট্টগ্রাম। পতেঙ্গা সমুদ্র সৈকত কোথায়? পতেঙ্গা সমুদ্র সৈকত হচ্ছে চট্টগ্রাম, রাইট। ওকে, কুয়াকাটাটা তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ, তোমার চট্টগ্রামে আরেকটা আছে, সেটা হচ্ছে পার্কি। চট্টগ্রামে আরেকটা আছে পতেঙ্গার সাথে, সেটা হচ্ছে পার্কি। সেটার নাম কি? পার্কি, পার্কি সমুদ্র সৈকত, ঠিক আছে, পার্কি সমুদ্র সৈকত। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। তারপর দেখো তারপরের কোশ্চেনটা আমরা দেখবো, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? আমাদের আর একটা কোশ্চেন আসে, আর একটা কোশ্চেন আছে বাকি আছে, তো এটা অ্যান্সার করো। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 2 বছর আগে। এটা দেখি কে কে পারে।
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, পাহাড়ি দ্বীপ, দ্বীপগুলা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, যেমন তোমার সেন্ট মার্টিন, সেরা দ্বীপ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার যে আরো কিছু দ্বীপ আছে, কুতুবদিয়া, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, দ্বীপগুলো অনেক বেশি পরীক্ষায় আসে। আচ্ছা, জ্যোতি বলছে 14 এর বি, মহেশখালী বলছে, তারপর হচ্ছে উম্মে কুলসুম নিশাত বলছে মহেশখালী, সেতু চৌধুরী বলছে বি, মিলন মিয়া বলছে বি। হ্যাঁ, এটা হবে মহেশখালী। মহেশখালী কিন্তু তোমার হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ, অর্থাৎ এই দ্বীপটাতে অনেক বেশি পাহাড় আছে, মহেশখালী। এবার বলো সবচেয়ে সবচেয়ে দক্ষিণের দ্বীপ কোনটা? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের দ্বীপ কোনটা বলো তো আমাকে? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের দ্বীপ কোনটা? সবচেয়ে দক্ষিণের দ্বীপ কোনটা? দেখি এটা কে কে পারে। আর আচ্ছা এটা বলো তো দ্বীপ জেলা কোনটা? বাংলাদেশের দ্বীপ জেলা কোনটা? সবচেয়ে দক্ষিণের দ্বীপ এবং দ্বীপ জেলা, এই দুইটা কোশ্চেন অ্যান্সার দাও। জ্যোতি বলছে ছেড়াদ্বীপ, সেতু চৌধুরী বলছে ছেড়াদ্বীপ, মিলন মিয়া বলছে ছেড়াদ্বীপ, আচ্ছা সে বলছে সেন্ট মার্টিন। দেখো যদি বলা হয় সবচেয়ে দক্ষিণের দ্বীপ কোনটা, তাহলে কিন্তু ছেড়াদ্বীপ হবে। কারণ আমি যদি তোমাকে একটু দেখাই, কিভাবে দেখাই, মনে করো এটা হচ্ছে কক্সবাজার, এই যে এটা হচ্ছে কক্সবাজার, হ্যাঁ, না কক্সবাজার তো এমন না, এটা মনে করো হচ্ছে কক্সবাজার, এই কক্সবাজারের এই জায়গায় হচ্ছে সেন্ট মার্টিন, যেটা হচ্ছে তোমার 8 বর্গ কিলোমিটার। আর এই কক্সবাজারের সরি সেন্ট মার্টিনের ঠিক পরেই একটা 3 বর্গ কিলোমিটার একটা দ্বীপ আছে, সেটা হচ্ছে ছেড়াদ্বীপ। তাহলে সবচেয়ে দক্ষিণে কোনটা? সবচেয়ে দক্ষিণে এটা ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপের একটু আগে হচ্ছে সেন্ট মার্টিন। অপশনে যদি ছেড়াদ্বীপ না থাকে সেক্ষেত্রে তুমি সেন্ট মার্টিন দিবা, বাট অপশনে ছেড়াদ্বীপ থাকলে তোমাকে ছেড়াদ্বীপই দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো এবার? দ্বীপের জেলা ভোলা, সেতু চৌধুরী বলছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার দ্বীপ জেলা, দ্বীপ জেলা, দ্বীপের জেলা না, দ্বীপ জেলা হচ্ছে ভোলা, দ্বীপ জেলা হচ্ছে ভোলা। আর দক্ষিণের দ্বীপ হচ্ছে সেরাদ্বীপ। ঠিক আছে, দক্ষিণের দ্বীপ হচ্ছে কোনটা? সেরাদ্বীপ। এবার বলতো নিজুম দ্বীপ কোনটা? আরেকটা বলো, নিজুম দ্বীপ, নিজুম দ্বীপ কোন কোথায় বলো? বলো নিজুম দ্বীপ, নিঝুম দ্বীপ, নিজুম দ্বীপ কোথায় বলো? এটা খুব গুরুত্বপূর্ণ। নিজুম দ্বীপ, নিজুম দ্বীপ, জ্যোতি, জ্যোতি বলছে নোয়াখালী, মিলন মিয়া বলছে নোয়াখালী, দক্ষিণের দ্বীপ ছেড়াদ্বীপ, সেতু চৌধুরী বলছে নোয়াখালী। হ্যাঁ, কি বলছো? মহেশখালী দ্বীপ কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, মহেশখালী দ্বীপ বিখ্যাত এমন কিছু না, ওইখানে একটা মন্দির আছে আদিনাথ মন্দির, ওইখানে একটা মন্দির আছে আদিনাথ মন্দির। ঠিক আছে, ওইটা ওইখানে আছে, এটাই পরীক্ষায় আছে যে কোন মন্দিরটা আছে, এছাড়া আর কিছু জানা লাগবে না। নিজুম দ্বীপ হচ্ছে কোথায়? নিজুম দ্বীপ হচ্ছে নোয়াখালী। হ্যাঁ, যারা নোয়াখালী বলছো তাদেরটা ঠিক আছে, নিজুম দ্বীপ হচ্ছে নোয়াখালী। ঠিক আছে, নিজুম দ্বীপ হচ্ছে নোয়াখালী। আর একটু আগে যেটা বলছিলাম তোমার যে কি বলে কুতুবদিয়া, কুতুবদিয়া কোথায় বলো তো? কুতুবদিয়া, এগুলো পরীক্ষায় আসে, কুতুবদিয়াটা কোথায় বলো? কুতুবদিয়া দ্বীপটা আসলে কোথায়? তোমার হচ্ছে এই কুতুবদিয়ার পাশাপাশি, কুতুবদিয়া যেখানে, সোনাদিয়াও কিন্তু সেখানে, সোনাদিয়া, কুতুবদিয়া সোনাদিয়া দুইটা শেষই কি দিয়া, দিয়া। এবং আরেকটা ক্লু দেই, মহেশখালীও কিন্তু ওইখানেই। তোমাদেরকে আমি একটা টেকনিক দেই, হ্যাঁ একটা টেকনিক দেই, তোমরা জাস্ট বলবা সবগুলা সবগুলা কোথায় অবস্থিত। টেকনিকটা হচ্ছে এরকম যে মহেশ, চাইলে লিখতে পারো, মহেশ কুতুবকে নারিকেল ছেড়ে খাওয়ালো। মহেশ কুতুবকে নারিকেল ছেড়ে খাওয়ালো, বলো তো এগুলা মানে এখানে যে মহেশ মানে হচ্ছে মহেশখালী, কুতুব মানে হচ্ছে কুতুবদিয়া, নারিকেল মানে হচ্ছে নারিকেল জিঞ্জিরা, যেটা হচ্ছে সেন্ট মার্টিনের অপর নাম। সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। এবং সেন্ট মার্টিন হচ্ছে তোমার একমাত্র যে প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিনকে কিন্তু একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তারপরে ছেড়ে মানে সেরাদিয়া। তাহলে এই যে কয়টা আছে, 1 2 3 4 এই 4টা দ্বীপ কোথায় বলো তো?
আচ্ছা হ্যাঁ, এগুলা সবই হচ্ছে কক্সবাজার, রাইট। এগুলা সবই মনে রাখবা, এগুলা সবই হচ্ছে কি কক্সবাজার। কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, নারিকেল, সেরাদিয়া, এই সবগুলাই কোথায়? কক্সবাজার, রাইট। সবগুলাই হচ্ছে কক্সবাজার। প্রবালদ্বীপ, হ্যাঁ কুতুবদিয়া হচ্ছে বাতিঘর আছে, রাইট। কুতুবদিয়া হচ্ছে কি আছে? বাতিঘর আছে। ওকে, এবার আসো আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে যাব, একদম লাস্ট, আমাদের আজকের লাস্ট কোশ্চেন। চলো দেখি, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা বলো তো? বৃহত্তম বদ্বীপ, সেতু চৌধুরী বলছে ভোলা, জ্যোতি বলছে 15 এ ভোলা। ওকে, তারপরে মিলন মিয়া বলছে এ ভোলা, নূপুর আহমেদ বলছে ভোলা। আচ্ছা, সবাই ভোলা বলতেছে। তাহলে এইখানে এই যে দেখো, এটা হচ্ছে ভোলার জ্যাকব টাওয়ার। এটা মনে রাখবা, জ্যাকব টাওয়ার কোথায়? জ্যাকব টাওয়ার কিন্তু ভোলায়। জ্যাকব টাওয়ার হচ্ছে ভোলায়। এটা দেখো সুন্দর না? বড়, কিন্তু ভালো বড় আছে জ্যাকব টাওয়ার। আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে হচ্ছে এটার গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাই। দেখো, মনে রাখবা, বিশ্বের বৃহত্তম বদ্বীপ। আরে বাবা, এত দুষ্টুমি করে বোর্ডটা। দেখো, ওর একটু সাইজ করে দিই। বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঙ্গা। আর যদি বলে বদ্বীপ দেশ, বিশ্বের বৃহত্তম বদ্বীপ দেশ, তাহলে হবে বাংলাদেশ। আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? সুন্দরবন। সুন্দরবন, ঠিক আছে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। আবার হচ্ছে সুন্দরবন ওইভাবে না থাকলে হবে ভোলা। ভোলা, ঠিক আছে। অপশনে সুন্দরবন থাকলে সুন্দরবন ধরা যায়, সুন্দরবন না থাকলে ভোলা ধরা যায়, ঠিক আছে। হ্যাঁ, বিশ্বের বৃহত্তম বদ্বীপ দেশ বাংলাদেশ। আর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গেয় বা গাঙ্গেয় বদ্বীপ, ঠিক আছে, গাঙ্গেয় বদ্বীপ। এটা বলতে পারো এইভাবে যে আসলে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, কিন্তু বদ্বীপ জেলা যদি বলা হয় বদ্বীপ জেলা তাহলে কিন্তু ভোলা হবে। বদ্বীপ জেলা বললে ভোলা। আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন থাকলে অপশনে সুন্দরবন দিতে পারো। হ্যাঁ, যেহেতু সুন্দরবনটা অ্যাকচুয়ালি ওই 5টা জেলা মিলে হয়েছে। আর যদি বলে জেলা তাহলে হবে ভোলা, ঠিক আছে। এভাবে চাইলে লিখতে পারো। চরফেশন, চরফেশন তো ভোলায়, চরফেশন ভোলায়। ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করতেছি, এখানেই হচ্ছে ক্লাসটা শেষ করতেছি। হ্যাঁ, তো তোমাদেরকে যেটা বললাম যে ইনশাল্লাহ আগামীকালও আমরা হচ্ছে ঠিক আগামীকালও আমরা কখন ক্লাস হবে সেটা জানাই দিব। তোমরা হচ্ছে এই পেজে একটু খোঁজ রাখবা, এই পেজে একটু চোখ রাখবা। হ্যাঁ, একটু চোখ রাখবা যে আসলে হচ্ছে আমরা কয়টা বাজে ক্লাস হবে। তবে আগামী দিন আমরা হচ্ছে যেখান থেকে ক্লাসটা করব, আমরা কত পেজ থেকে কত পেজ পড়বো সেটা একটু দেখে নিই আমরা। ওয়েট, আগামীকাল হচ্ছে আমরা পড়বো হ্যাঁ, আগামীকাল আমরা পড়বো 64 থেকে 84, 20 পেজ। আগামীকাল আমরা ক্লাস নিব 64 থেকে 84 পেজের উপর। মনে রাখবা, 64 থেকে 84 পেজের উপর আগামীকাল ক্লাস হবে। 64 থেকে 84, মাত্র 20 পেজ। 20 পেজ পড়তে তোমার হাইস্ট 2 ঘন্টা লাগবে। তুমি জাস্ট মোটামুটি আইডিয়া নিবা, তারপরে বাকি কাজ আমার। বাকি কাজ কার? বাকি কাজ জুবাইর ভাইয়ার। তুমি জাস্ট চোখ বুলাবা যে আসলে কি আছে এই 64 থেকে 84 পেজের মধ্যে, আসলে আছেটা কি। তুমি শুধু চোখ বুলাবা আর একবার রিডিং পড়বা, আর বাকি যেটা বুঝানোর সেটা আমি বুঝিয়ে দিব। আমি এমসিকিউ সলভ করাবো, এবং এমসিকিউ কিন্তু আগামীকাল শুধু এই খন্দকার জিকে বই থেকে হবে না, আমি আমার মতো করে বানাই দিব।
ঠিক আছে, আমি আমার মতো করে বানাই দিব। এবং এখানে যেগুলো বুঝার দরকার আছে, যেগুলো তুমি ইতিহাস, আবার এখানে এমন অনেক তথ্য আছে যেগুলো পড়া লাগবে না। তাহলে সবকিছু আমি ইনশাল্লাহ আগামীকাল 64 থেকে 84 পেজের উপর ক্লাস নিব, ঠিক আছে। তাহলে আর তোমরা যারা এখনো আমাদের ওই যে কি বলে 10 টাকার যে পেমেন্টটা আছে, 10 টাকা পেমেন্ট করে যেটাতে ভর্তি হওয়া লাগে এক্সাম ব্যাচ, সেখানে আমি রুটিন করে দিব, ক্লাসেরও একটা রুটিন হবে, আর এখানে তো প্রতিদিন দিয়ে দিব। সো তোমরা আমার ক্লাসটা করবা, পাশাপাশি পরীক্ষা দিবা। পরীক্ষা কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুতই শুরু করে দিব। আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে বলবা যে খন্দকার জিকেতে জুবায়ের ভাইয়া প্রতিদিন রাতে ক্লাস নেয়, প্রতিদিন না সপ্তাহে 4 দিন ক্লাস নেয়। সো এই 4 দিন যেন তারা ক্লাসগুলো করে। তাহলে অনেক কোর্সে, শুধু জিকে কোর্সে ভর্তি হওয়া লাগবে না, জিকে কোর্সটা সম্পূর্ণ আমার এই খন্দকার জিকে বইটা কিনলেই ফ্রিতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সো যারা এখনো সংগ্রহ করে নাই তারা সংগ্রহ করে নাও। আর হচ্ছে অবশ্যই আমাদের এক্সাম বেসে এনরোল করে ফেলো খুব দ্রুতই, মাত্র 10 টাকার বিনিময়ে প্রায় 100 পরীক্ষা পেতে যাচ্ছ, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।